দেশে প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতালের সংখ্যা কম, আছে ভোগান্তির নানা অভিযোগও। চিকিৎসকের সহানুভূতির অভাবই কারণ বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যসেবায় নেয়া আওয়ামী লীগের বিভিন্ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল বিএনপি জামায়াত জোট, বললেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের মানবতার সেবায় কাজ করার আহ্বান। ওষুধ তৈরিতে ব্যবহৃত পশুর উচ্ছিষ্টাংশ সংগ্রহে মাঠ পর্যায়ে নেই প্রশিক্ষিত জনবল। সুষ্ঠু তদারকিতে গড়ে উঠতে পারে আলাদা লাভজনক শিল্প। নিরাপত্তার অজুহাতে রাজধানীর কড়াইল বস্তি থেকে গুলশান বনানী পারাপারের নৌকা বন্ধ, লাখো মানুষের ভোগান্তি। এবং কাতারে ফিফার বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকের মামলার পর হয়রানির শিকার প্রবাসীরা। দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না, বললেন রাষ্ট্রদূত। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। নানা সংকট আর ভোগান্তির আরেক নাম সরকারি হাসপাতাল, যা শুরু হয় হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাটার দীর্ঘ লাইনে অনিয়মের মধ্যে দিয়ে। কোনো মতে টিকিট পেলেও চিকিৎসকের দেখা পেতে অসুস্থ রোগীদের অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। ভুক্তভোগীদের অভিযোগ, পর্যাপ্ত সুবিধা থাকলেও স্বাস্থ্যসেবা পাওয়া যায় না এসব হাসপাতালে। এজন্য প্রয়োজনীয় হাসপাতাল কম থাকা ও সেবা না দেওয়ার মানসিকতাকে দুষছেন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশের একমাত্র পঙ্গু হাসপাতালের সামনের দৃশ্য এটি। কারো হাত ভাঙা, কারো পা। চিকিৎসকের সিরিয়াল না পাওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় এসব রোগী অপেক্ষা করছেন হাসপাতালের বারান্দাতেই। বিনামূল্যে ট্রলি পাওয়ার নিয়ম থাকলেও সেটির অভাবে অনেকে আবার ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছেন অ্যাম্বুলেন্সের ভিতরেই। ট্রলি পাইতেছি না, নামতে পারতেছি না, কষ্ট পাইতেছি অ্যাম্বুলেন্সে বসে। চিকিৎসা পাইতেছি না, এক সপ্তাহ ধরে ঢাকা শহর ঘুরতে আছি। চিকিৎসা ডাক্তার পাওয়া যায় না। বলে বৃহস্পতিবারে আসতে, আজকে আসতে, সে আবার বলে শনিবারে আসতে। আমরা গরিব দেখে কি আমাদের কোনো দাম নাই? রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে ভোগান্তির কোনো শেষ নেই। টিকিট কাটা থেকে শুরু করে চিকিৎসকের রুমে প্রবেশ কিংবা বেড পাওয়া, সব জায়গাতেই থাকে চিকিৎসকের সহকারী কিংবা আয়াদের দৌরাত্ম্য। 20 টাকা ধরে দিলে ফেরে ভিতরে লয়ে যায়, ফেরটা কাজ সারিয়া আয়া পড়ে। আমরা দিতে পারি না, আমরা সিরিয়ালে 100 টাকা দিয়েছে, ঢুকিয়া আলট্রাসাউন্ড করাইয়া দিয়েছে। আর আমরা এই যে সকাল 8টা থেকে আইয়া সিরিয়ালই আছি। আমার স্বামী 5 দিন ধরে অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে আসতে যাইতে আসি, একই কথা বলে যে সিট নাই, দুঃখিত ভর্তি করা যাবে না। আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, বড় কি করবো, অসহায় হয়ে পড়ছে। এখন আইসা মেডিকেলের বারান্দায় বসে থাকতে হয়। আমার পা ভেঙে গেছে, ওনাকে নিয়ে আসছিলাম ইমার্জেন্সিতে। আমি 1 ঘন্টা দৌড়াদৌড়ি করলাম যে একটা হুইল চেয়ার বা একটা ট্রলির জন্য পাই নাই। 16 কোটি মানুষের জন্য দেশে এই মুহূর্তে সরকারি হাসপাতাল আছে মাত্র 124টি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 425 ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে 4860টি। এর মধ্যে ঢাকায় আছে মাত্র 18টি হাসপাতাল। বিশেষজ্ঞরা মনে করেন, হাসপাতাল সংকটের পাশাপাশি রোগীদের প্রতি চিকিৎসকদের সহানুভূতিরও যথেষ্ট অভাব রয়েছে। আমাদের গুণগত চিকিৎসকের মানের কিন্তু অভাব নেই, ব্যবহারের ঘাটতি আছে। এখন যে বিদ্যমান হাসপাতালগুলো আছে সেখানে সরকার পর্যাপ্ত পরিমাণ লাইফ সেভিং মেডিসিন দিতে পারছে না। আর সরকার বলছে, সংকট বিবেচনায় জাপানের সহায়তায় দেশে বেশ কয়েকটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। জাপানের সহযোগিতায় বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এক্স-রে এবং অন্য ধরনের ইমেজিং সার্ভিসের জন্য আলাদা কেন্দ্র তৈরি করছে। পঙ্গু হাসপাতালে একটা নতুন সম্প্রসারিত বিল্ডিং এর কাজ প্রায় হলো শেষ পর্যায়ে। এছাড়া উন্নত বিশ্বের মতো দেশেও স্বাস্থ্যসেবা সরকারিভাবে বিনা খরচে চালু করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। চিকিৎসা সেবা পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, যার বড় একটি অংশ দেওয়ার কথা ছিল দেশের সরকারি হাসপাতালগুলোর। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতাল কম থাকা এবং যাও আছে তাদের সেবা না দেওয়ার প্রবণতার কারণে রোগীরা এসে সেবা তো পাচ্ছেন না, বরং নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এসব জায়গায় এসে। তাই রোগীদের মতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সরকারি হাসপাতাল বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে এসব হাসপাতালে ডাক্তারদের সেবা দেওয়ার মানও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরে সরকারি হাসপাতালের বহির্বিভাগেও আছে নানা ভোগান্তির অভিযোগ। এই মুহূর্তে সিলেটের ওসমানী মেডিকেলে আছেন আমাদের সহকারী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বহির্বিভাগে এই হাসপাতালে সবচেয়ে বেশি ভিড় আমি লক্ষ্য করেছি। যে বহির্বিভাগের যে অন্যান্য বিভাগগুলো আছে 10-12টি বিভাগ, তার মধ্যে এই বিভাগে সবচেয়ে বেশি ভিড়। এর কারণ হচ্ছে কি বিভিন্ন সার্জারি রোগীরা এখানে আসে এবং এখানে রোগী যে পরিমাণ রোগী আছে সেই পরিমাণ চিকিৎসকও এখানে কম আছে। যেহেতু এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে 3 থেকে 3.5 হাজার রোগী আসে এবং সেখানে যে চিকিৎসক রয়েছে 34 জন চিকিৎসক থাকার কথা, সেখানে রয়েছে মাত্র 26 জন চিকিৎসক এবং এই 26 জন চিকিৎসক বহির্বিভাগের বিভিন্ন বিভাগে তারা দেখে থাকেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন রোগী বসে আছেন। আমি যদি একটু ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি এখানে বসে আছেন, আপনি কত সময় থেকে এখানে বসে আছেন আমাদেরকে যদি একটু বলেন আপনি। জি, সকাল 8টা থেকে এখানে বসে আছি, কোনো চিকিৎসা এখনো পাওয়া যায়নি। ডাক্তাররা এখনো আসেননি, আমাদের কোনো চিকিৎসা এখনো নেই। সঞ্জয়, আপনারা শুনছিলেন যে এই যে ওনার পাওয়ার ব্যান্ডেজ আছেন, উনি 8টা থেকে এখানে বসে আছেন। এখন পর্যন্ত ডাক্তাররা বা সিরিয়াল যেটাকে বলা হয়, এখন পর্যন্ত উনি সিরিয়াল পাননি চিকিৎসার জন্য। আমি আরেকজন এখানে আছেন রুগী, আপনি আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি কখন এসেছিলেন, আপনার কি সমস্যাটা, এখানে কি রুগীকে নিয়ে এসেছিলেন, আপনি কি নিজে রুগী না কে রুগী, আপনি কখন এসেছিলেন? আমার ছোট ভাই রুগী, এখানে আইসি ডাক্তার দিয়ে 1 মাস পরে রেজাল্ট দেওয়ার কথা না। আমরা প্রথম সিরিয়ালে ছিলাম, এখন পর্যন্ত সিরিয়ালই পাইতেছি না। এখানে ওসমানী হাসপাতালের বহির্বিভাগে শুরু হয় 8টা থেকে 2:30 পর্যন্ত এবং 8টা থেকে 2:30 পর্যন্ত চিকিৎসা দেওয়ার সময়সীমা রয়েছে এবং এই সময়সীমার মধ্যেই রোগীরা যারা আছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে, তারা 8টার ভিতরেই চলে আসেন এই হাসপাতালে। এবং আমরা এখানে বেশ কজন রোগীকে দেখতে পেয়েছি ব্যান্ডেজ পরা এবং ব্যান্ডেজ খোলা এবং রোগী এখানে আরেকজন রোগী আছেন। আপনি কখন এসছেন এই হাসপাতালে এবং কখন থেকে এখানে অপেক্ষা করছেন ডাক্তারের জন্য? 7:30 থেকে অপেক্ষা করতেছি। আরেকদিন আমি চক্কর দিয়া গেছি কাগজ লইয়া, আমার হাত ভাঙ্গা রোগী এখনো আছে মহিলা, ও তারে লইয়া আমি কাগজটা জমা দিয়ে এখনো আমার কোনো বার্তা নাই। আরেকদিন আমি ফিরিয়া গেছি, আমি ডাক্তার পাইনি। সঞ্জনা, এখানের যে সমস্যাটা সার্জারি বিভাগের এত রোগী এবং সেই রোগীর তুলনায় যে চিকিৎসক রয়েছে সেই চিকিৎসক অপুতুল রয়েছে এবং আমি যেটা জেনেছি তাদের অভ্যন্তরীণ যে 8 জন চিকিৎসক কম রয়েছে এই বহির্বিভাগের জন্য, তার মধ্যে সার্জারি বিভাগেরই সবচেয়ে বেশি চিকিৎসক কম রয়েছে। এ কারণে যে 3 থেকে 3.5 হাজার রোগী প্রতিদিন বিভিন্ন বিভাগে যা আসে বহির্বিভাগে চিকিৎসা নিতে, তারা হিমশিম খাচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে তাদেরকে চিকিৎসা দিতে। সঞ্জনা, এই ছিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সার্জারি বিভাগের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, সিলেটের ওসমানী মেডিকেল থেকে রোগীদের ভোগান্তির খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যসেবায় নেয়া আওয়ামী লীগের বিভিন্ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল বিএনপি জামায়াত জোট। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার উল্লেখ করে চিকিৎসকদের মানবতার সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCPS এর 13তম সমাবর্তনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিশেষায়িত হাসপাতাল এবং ইনস্টিটিউট আমরা গড়ে তুলি। আজকে কিডনি, নিউরো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ইনস্টিটিউটগুলি আমরা কাজ শুরু করে যাই, সেগুলো এখন ধীরে ধীরে আরো উন্নত মানের আমরা করে দিচ্ছি। যখনই আমরা সরকারে আসি, আমাদের প্রচেষ্টাই থাকে যে মানুষের এই মৌলিক চাহিদাগুলি যেন আমরা পূরণ করতে পারি। আর সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের অর্থনৈতিক নীতিমালা, আমাদের নির্বাচনী ইশতেহার, আমাদের দলের ঘোষণাপত্র আমরা শুধু প্রণয়নই করি না, সেটা আমরা বাস্তবায়ন করতেও সবসময় সচেষ্ট থাকি এবং বাস্তবায়ন করে যাই। জাতির পিতা শুধু স্বাধীনতা দিয়ে যাননি বা সংবিধান দিয়ে যাননি, সাথে সাথে মানুষের এই মৌলিক চাহিদাগুলি মেটাবার যে কাজ, সেই পদক্ষেপগুলিও তিনি নিয়েছিলেন। এবং 1972 সালে এই কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস তিনি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এই লক্ষ্য নিয়ে যে বাংলাদেশে মানসম্মত চিকিৎসা, শিক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক যেন তৈরি হতে পারে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 66 লাখ টাকার জাল নোট সহ 6 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে এ বিষয়ে ডিবি কার্যালয়ে ব্রিফ চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ। দর্শক, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 66 লাখ টাকার জাল নোট সহ 6 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এই বিষয়ে ব্রিফ চলছিল, তবে ব্রিফিংটি শেষ হয়ে গেছে। আমরা এই বিষয়ে পরবর্তী খবরে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। চলে যাচ্ছি পরের খবরে।
আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ব্যবহৃত বিলবোর্ড ও স্থাপনা আগামী রোববারের মধ্যে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটি নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় আগামী ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে কর্মসূচিও ঘোষণা করেন ওবায়দুল কাদের। আমরা ৩০ তারিখের মধ্যে এই অপ্রয়োজনীয় সব বিলবোর্ড সরিয়ে নেব, সেটাও আমরা এখানে সিদ্ধান্ত নিলাম। জেল হত্যা দিবসের কর্মসূচিতে আপনাদের সামনে বলছি, কৃষিবিধি ইনস্টিটিউশন মিলনায়তন ৩ নভেম্বর বেলা ৩টায় জাতীয় 4 নেতা স্মরণসভা। এই স্মরণসভা সভাপতিত্ব করবেন আমাদের পার্টি সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেই হবে না, দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তিও নিশ্চিত করতে হবে। আর এ লক্ষ্যেই বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজশাহীতে বিভাগীয় কমিশনারের আয়োজনে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ও আমাদের করণীয় শীর্ষ কর্মশালায় একথা বলেন মন্ত্রী। বিচ্ছিন্ন বিদ্যুৎ দিচ্ছি, যার ফলে উৎপাদন বেড়েছে, যার ফলে আজকে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কিন্তু শুধু স্বয়ংসম্পূর্ণ হলেই চলবে না, আমাদের জনগণের খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা এখন জনগণের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী সচেষ্ট হয়েছেন। মানুষ আমাদের কাজের পুরস্কার স্বরূপ, আমাদের সেবার পুরস্কার স্বরূপ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি তৃতীয়বারের মতো ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। আসন্ন জেএসসি জেডিসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কোচিং সেন্টারগুলোকে নজরদারিতে রাখছে সরকার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান। এদিকে প্রশ্ন ফাঁস বা প্রশ্ন ফাঁসের বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। সকালে শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি জেডিসি পরীক্ষা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। প্রশ্ন ফাঁসকারী অথবা উদ্দেশ্যমূলক ফাঁসকারী সকলে এটা নজরদারির মধ্যে চলে আসছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাই তারা কেউ রেহাই পাবেন না। এই বিষয়ে সকলকে আমরা সতর্ক দিতে পারি। এই কোচিং সেন্টার জড়িত তারা নজরদারির মধ্যে আছেন এবং তাদেরকেও সেই দিন আরো ভালো করে নজরদারিতে রাখা হবে আগে থেকে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হয়তো বিভ্রান্তি সৃষ্টির জন্য নানা রকম অপপ্রচার চালাবেন, কিন্তু তারাও আইনের আওতায় আসবেন এবং কঠোর শাস্তির মধ্যে পড়বেন। আর কোনো টলারেন্স নাই, একেবারেই সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সময় সংবাদে আরো থাকছে। অপরাধী শনাক্তে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের, এলাকাবাসীর স্বস্তি। কাতারে শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ফিফার বিরুদ্ধে এক বাংলাদেশির মামলা দায়েরের কারণে বিপাকে পড়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের নির্মাণ শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নেওয়া ও চুক্তিভিত্তিক কাজে বাধ্য করার জেরে 10 অক্টোবর এই মামলা করেন নাদিম শরীফুল আলম। তবে বাংলাদেশ কাতার দ্বিপক্ষীয় সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 10 অক্টোবর নেদারল্যান্ডস ভিত্তিক ট্রেড ইউনিয়ন কর্পোরেশনের সহায়তায় সুইজারল্যান্ড জুরিখে ফিফার বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশি শ্রমিক নাদিম শরীফুল আলম। গণমাধ্যমে এ খবর প্রকাশের পর কাতারের নাগরিকরা বাংলাদেশিদের সাথে বিরূপ আচরণ শুরু করেছে বলে অভিযোগ প্রবাসী শ্রমিকদের। বাংলাদেশি শ্রমিকদের ধরপাকড় সহ যে কোনো মুহূর্তে ভিসা বন্ধ করা হতে পারে বলেও আশঙ্কা তাদের। ফিফার বিরুদ্ধে উনি যে মামলা করেছেন, এই মামলার জন্য আমাদের বাংলাদেশি শ্রমিকদের উপর অনেক প্রভাব পড়তেছে। আরবিরা অনেক গালিগালা মন্দশব্দ আমাদের উপর শুরু করে দিচ্ছে। এদিকে ফিফার বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকের এই মামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশি কমিউনিটির নেতারা। আর নাদিম কেন এই মামলা করেছে তা খতিয়ে দেখে বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। এই লোককে কেন সে উদ্যোগটা নিচ্ছে, কার উন্দন ছিল তার পিছনে, সেটা খতিয়ে দেখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমি একটু আকুল আবেদন বা অনুরোধ জানাচ্ছি। ফিফার বিপক্ষে বাংলাদেশি নাগরিক যে কমপ্লেন করছে, যে কেস করছে, সেটা আমাদের বাংলাদেশ কমিউনিটির জন্য
কাতারে যারা প্রবাসী বাংলাদেশি আছে তারা সকলেই খুবই উদ্বিগ্ন প্রকাশ করছে। আমরা মামলাটির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রীর সাথে দেখা করার কথা জানান কাতারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, এ ঘটনায় দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এ ব্যাপারে কিন্তু এমবেসি বা আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা ওনাকে, মন্ত্রীকে, কাতারের মিনিস্টারকে এটাও বললাম যে বিভিন্ন সময় আমরা স্পোরেডিক্যালি, সেপারেটলি, আইসোলেটেডলি কিছু অভিযোগ পাই এবং সেটা আমরা সাথে সাথে কাতারের কর্তৃপক্ষের নজরে আনি এবং তারা সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন। আমরা আশা করি এটা বাংলাদেশ কাতারের সম্পর্কের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে না। বিভিন্ন গণমাধ্যমে নাদিমের বয়স 21 বছর উল্লেখ করা হলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি জুরিখ ট্রেড কোর্টে দায়ের করা ওই মামলায় নাদিম অভিযোগ করেন, কাতারে যাওয়ার পরপরই সেখানকার কর্তৃপক্ষ তার পাসপোর্ট কেড়ে নেয় এবং খারাপ পরিবেশে 1.5 বছরের চুক্তিতে কাজ করতে বাধ্য করায়। সময় সংবাদ, কাতার। হাড়গোড় সহ পশুর ফেলে দেয়া উচ্ছিষ্টাংশ থেকে তৈরি হয় ওষুধ সহ বিভিন্ন শিল্পে ব্যবহার্য পণ্য ও উপকরণ। তবে এসব সংগ্রহে মাঠ পর্যায়ে নেই প্রশিক্ষিত জনবল। অথচ একটু নজর দিলেই পৃথক একটি শিল্প হিসেবে গড়ে উঠবে পশুর উচ্ছিষ্ট পুনর্ব্যবহারের এই খাত, এমন অভিমত বিশেষজ্ঞদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। স্তূপ করে রাখা পশুর এই হাড়গোড় রোদে শুকিয়ে মেশিনে ভেঙে পাঠানো হবে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। তৈরি হবে শেভিং ফোম, শৌখিন বোতাম চিরুনি সহ খাদ্য ও ওষুধ শিল্পের দরকারি উপকরণ জিলেটিন। কয়েক বছর আগেও ওষুধ শিল্পে প্রয়োজনের সবটুকু জিলেটিনই আমদানি করা হতো, আর বর্তমানে অভ্যন্তরীণ চাহিদার 80% মিটছে এসব হাড়গোড় থেকে দেশে প্রস্তুত জিলেটিনে। রপ্তানিও হচ্ছে বিশ্ববাজারে। জিলেটিন এবং ক্যাপসুল শেল, এটা হাড্ডির থেকে আমরা ফাইনাল প্রসেস পর্যন্ত 700 টাইমস আমরা ভ্যালু অ্যাড করতে পারি। ক্যাপসুল শেলের ডিমান্ড 80% আমরা পূরণ করে থাকি। করে বাংলাদেশের বাইরে আমরা ক্যাপসুল শেল এবং জিলেটিন দুটোই রপ্তানি করে থাকি। তাতে করে ফরেন কারেন্সি সেভ হচ্ছে। হাড় ছাড়াও পশুর রক্ত থেকে তৈরি হয় আয়রন সমৃদ্ধ ওষুধ, খাদ্যে ব্যবহৃত রং ও প্রসাধনী উপকরণ। নাড়িভুঁড়ি আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে তৈরি হয় বাদ্যযন্ত্রের তার, অপারেশনের সুতা, ফুডকেজ সহ নানা পণ্য। তবে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এসব সংগ্রহ ও প্রাথমিক সংরক্ষণে বিশেষ কোনো ধারণা নেই মাঠ পর্যায়ের কর্মীদের। এটা তো অনেক গন্ধর কাজ, নোংরা কাজ। ছোট করে দেখাবে নিয়ে আমাদের জীবিকা অর্জন হয়, যেহেতু এটা আমাদের করতেই হবে। তখন যেভাবে চলতেছে এটা আরো পরিষ্কার হবে, আরো উন্নতমান হবে। একজন যেমন শিখায় আমারে, এটা লাভজনক আরো বেশি হবে। এদিকে পরিবেশের দূষণ আর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, পশুর উচ্ছিষ্টাংশ ব্যবহারে পরিকল্পিত পরিবেশ বান্ধব উদ্যোগ নিলে চামড়া শিল্পের পাশাপাশি এটিও গড়ে উঠবে নতুন একটি শিল্প খাত হিসেবে। এই উচ্ছিষ্টগুলো যদি আমরা সঠিকভাবে কালেকশন করে এবং সেটাকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটা থেকে যদি আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি, তাহলে একদিকে যেরকম পরিবেশের যে দূষণ, বিপর্যয়, সেটা থেকে যেমন আমরা মুক্ত হতে পারি, একইভাবে সেখানে অনেক কর্মসংস্থান হতে পারে এবং এক্ষেত্রে একটা নতুন খাত তৈরি হয়, যেটা আমাদের দেশে এটা বেশি করে সম্ভব, কারণ এখানে প্রচুর পরিমাণে পশু জবাই হয়। বর্তমানে শুধু রাজধানীর হাজারীবাগ এলাকাতেই পশুর উচ্ছিষ্টাংশ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন 2,500 থেকে 3,000 শ্রমিক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। সিরিয়া ইস্যুতে হিলারির পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র, মন্তব্য ট্রাম্পের। রাজধানীর কড়াইল বস্তি থেকে গুলশান বনানী পারাপারের নৌকা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সেখানকার লাখো মানুষ। বেকার হয়ে পড়েছেন শতাধিক মাঝি, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। তাই দ্রুত পারাপারের 4টে খেয়াঘাট খুলে দেওয়ার দাবি তাদের। এদিকে নিরাপত্তার কথা বলে এই পথে নৌ চলাচল বন্ধ করে দেয়া হলেও বিকল্পভাবে পারাপার নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ করছে। সালাউদ্দিন মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। বৈঠা নেই মাছির হাতে, প্রায় 1.5 মাস ধরে তাই বেকার বসে থাকা। চরম অনিশ্চয়তায় দিন পার করছে প্রায় শতাধিক পরিবার। বলছে রাজধানীর করাইল বস্তি থেকে গুলশান বনানী যেতে খেয়া পারাপারের মাঝিদের কথা। নিরাপত্তা ইস্যুতে গত মাসে হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয় 4টি ঘাট। সরকারের কোনো নিরাপত্তার দরকার হয় তো ওভার চেকপোস্ট আছে, আর এবারও কিছু নিরাপত্তা ব্যবহার করুক। এখন এই ঘাট বন্ধ হয়েছে প্রায় 1.5 মাসের মতো হয়েছে, মানে আমরা অন্য ইনকাম নাই। শুধু মাঝিরাই নয়, করাইল বস্তিতে বসবাসরত প্রায় 50,000 পরিবারের অধিকাংশরই যাতায়াতের মূল ভরসা নৌপথে। কারণ মহাখালী হয়ে বিকল্প পথে যেতে পাড়ি দিতে হয় 2 থেকে 3 কিলোমিটার অতিরিক্ত পথ।
গুনতে হয় অন্তত 10 গুণ অর্থ। স্বভাবতই বিপাকে পড়েছে এখানকার কয়েক লাখ মানুষ। এর মধ্যে বেশিরভাগ ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী আর রোগীদের। আমাদের বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ করেছে, অলরেডি অনেক দূর হয়। আমরা আগে নৌকা দিয়ে যেতাম, এখন ঘোড়া দিয়ে যাই। যদি পড়ে যাই এটা একটা ভয়ের ব্যাপার না? গত মাসে এক মহিলা ডেলিভারি হবে, বাচ্চাটা মারা গেছে শুধু একমাত্র আমরা মেডিকেল না নেওয়ার কারণে। 3000 টাকা বলে আমরা রিক্সা ভাড়া দেই, 2000 টাকা আমরা বাল বাচ্চা খাইমু না, ঘর ভাড়া দিব। এদিকে নৌকা চলাচল বন্ধ করলেও বিকল্প পথে অনেকটা ঝুঁকি নিয়েই ভেলার মাধ্যমে পারাপার হচ্ছেন অনেকেই। আর এসব বিষয়ে মন্তব্য জানতে চাইলে নিরাপত্তা ইস্যুতে খেয়া পারাপার বন্ধ করা হয়েছে বলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। করাইল থেকে 4টি ঘাটে প্রায় 100 নৌকা প্রতিদিন চলাচল করত। হলিয়াটিজম ট্র্যাজেডির পর অনেকটাই পরিবর্তন এসেছে গুলশান বনানী এলাকার দৃশ্যপটে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাজপথে নামানো হয়েছে ঢাকার চাকা, চলছে বিশেষ রিক্সা। তেমনি এই ঘাটগুলো পুরোপুরি বন্ধ না করে দিয়ে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তা বিশেষ কোনো পদ্ধতিতে আবার চালুর দাবি এলাকাবাসীর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জয়পুরহাটে যুবলীগ নেতা সিরাজুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাফিন গুলিতে নিহত হয়েছে। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে মারা যায় এই শিশু সন্ত্রাসী। র্যাব জানায়, গতরাতে সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম এলাকায় সন্ত্রাসীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শাফিন নিহত হন। শাফিনের বিরুদ্ধে 6টি হত্যা সহ 10টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ঝিনাইদহে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় মূল আসামি লিটু হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটু হাতবোমা ছুড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় লিটু। পরে সেখান থেকে ছুরি ও 3টি হাতবোমা সহ লিটুকে গ্রেফতার করা হয়। সোমবার ঝিনাইদহ শহরে এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মেয়েটির বাবা লিটু সহ 5 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলার 2 আসামিকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। অপরাধী সহজে শনাক্ত করতে এবং অপরাধ প্রবণতা কমাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। আর এমন সিদ্ধান্তকে সময় উপযোগী হিসেবে দেখছে নগরবাসী। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে গ্রেফতারের ভয়ে অনেকেই নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবেন না। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। কখনো রাজনীতির মাঠ দখল করতে প্রতিপক্ষের ওপর হামলা, কখনো চুরি বা ডাকাতি কিংবা পুলিশের উপর চড়াও হওয়ার কারণে দেশব্যাপী খবরের শিরোনামে উঠে এসেছে রাজশাহী বহুবার। এসব সমস্যার সাথে সম্প্রতি নতুনভাবে যোগ হয়েছে জঙ্গি ইস্যু। এজন্য নগরবাসীর নিরাপত্তার স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশন প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে 26টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্বপ্রাপ্ত মেয়র জানালেন, তারবিহীন অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ দ্রুত শুরু করা হবে। জননিরাপত্তার স্বার্থেই এবং মহানগর পুলিশকে হেল্প করার জন্যই আসলে আমাদের এটি করা আর কি। তো এটি রেডিও লিঙ্ক, এটা তার ছাড়া কিন্তু, এবং অত্যাধুনিক ক্যামেরা হবে। বর্তমান প্রেক্ষাপটে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি সময় উপযোগী সিদ্ধান্ত বলে মনে করে নগরবাসী। প্রত্যেকটা পয়েন্ট আমরা সিসি ক্যামেরা দিয়েছে, তো আশা করি এতে আমাদের অনেক সন্ত্রাস নির্মূল হবে। যে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো সিসি ক্যামেরার ভেতরে অনেক কিছু ধরা পড়বে। মানুষের ভয় থাকবে যে আমার এটা আইডেন্টিফাই করার জন্য একটা রাস্তা তৈরি আছে। আরএমপির শীর্ষ কর্মকর্তার মতে, এতে অপরাধ প্রবণতা কমে আসার পাশাপাশি অপরাধীদের শনাক্তে সহায়ক ভূমিকা পালন করবে অত্যাধুনিক এসব ক্যামেরা। একটা হলো প্রিভেনশন করবে অপরাধীদের অপরাধ করা থেকে, আর অপরাধ হয়ে গেলে সেখান থেকে আমরা অপরাধীদেরকে শনাক্ত করতে পারবো সিসিটিভির রেকর্ড থেকে। এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ 4টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসাতে খরচ হয়েছে 10 লাখ টাকা। এছাড়া আরও 20টি পয়েন্টে এই ক্যামেরা বসানোর ব্যয় ধরা হয়েছে প্রায় 1 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
খুলনার শিবসা, পশুর ও চুনকুড়ি নদী থেকে গত 1 মাস ধরে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। এ কারণে নদীর দুপারের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় বেপরোয়াভাবেই চলছে কর্মকাণ্ড। এলাকাবাসীর অভিযোগ, তাদের সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে জানালেও এ বিষয়ে কোনো সমাধান হয়নি। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনার দাকপ ও বটিয়াঘাটা উপজেলা সীমান্তে শিবসা, পশুর ও চুনকুড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা গেছে, রামপাল ও মোংলায় গড়ে ওঠা বিদ্যুৎ ও গ্যাস প্ল্যান্টের জায়গা ভরাটের জন্য প্রতিদিন গড়ে 25টি ড্রেজারের মাধ্যমে 25 লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। এসব শিল্প প্রতিষ্ঠানের জন্য ঘষিয়াখালী চ্যানেল খননের বালু নেওয়ার অনুমোদন থাকলেও দূরত্ব ও খরচ কম হওয়ার কারণে এসব নদী থেকে প্রশাসনিক অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। একই স্থান থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীগুলোর দুপাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রশাসনের নিরাপত্তায় এলাকাবাসী প্রতিবাদ করলেও থেমে নেই এই কার্যক্রম। টিওনার সাহেব তাদের ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাদের 50,000 টাকা জরিমানা করেছে। 2 ঘন্টা পরে আবার এসে ডেরেজারে বালি কাটতেছে। রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, সাইডে একটা সাইক্লোন আছে, তাও ভেঙে যাওয়ার পথে। তাছাড়া আমাদের রাস্তার সাইডে যে সমস্ত বাড়িঘর আছে এগুলো সব মানে হুমকির সম্মুখীন হয়ে গেছি আমরা। এখন বন্যা নিয়ন্ত্রণের একটা বাদ হয়েছে, এখন যদি সব ভেঙে যায় আমাদের পরে ঘর বাড়ি বাঁধার জায়গা নেই। এই মুহূর্তে যদি এই সরকার এই বালি কাটা বন্ধ না করে তাহলে আমাদের এই গ্রাম সাজানো গ্রাম থাকবে না। দায়িত্বশীল কাউকে না পাওয়া গেলেও কর্মরত শ্রমিকরা জানান, মালিকপক্ষ অনুমতি নিয়েই বালু উত্তোলন করছে। তারা যে বলে অনুমতি নাই, অনুমতি তো আছে ঠিকই, কিন্তু দেখা হয়েছে আমরা মাল কাটতে আছি। অনুমতি ম্যানেজার বলছে আছে, তাই জন্য কাটতে আছি। অনুমতি থাকলে তারা আমরা কাটতে পারতাম না। অনুমতি মাঝখানে পাই নাই, ঠিক আছে। এখন আবার কোনো সমস্যা করতে আছে না প্রশাসনে, এখন আমরা কাটতেছি। অনেক মানুষের লড়াই, পুলিশে দাবড়ায়, তারপর আমাকে চাকরি করার আগে আবার দৌড়ে যাইতে হয়, আবার পরে সাইড ঠিক হয়, ওই সময় আবার আমগো নামায়। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ড্রেজিং বন্ধে একাধিকবার অভিযান চালানো হয়েছে, অচিরেই এ কাজ বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিলেই তারা পালিয়ে যায়, আবার আমরা যখন চলে আসি তারা আবার অভিযান ওখানে বালি কাটা শুরু করে। এই জন্য আমরা ডিসি স্যারের সাথে আলোচনা করে আমরা অচিরেই সাংঘাতিকভাবে পদক্ষেপ নিব। এলাকাবাসীর দাবি, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে দাকপ ও বটিয়াঘাটা উপজেলার অন্তত 4টি গ্রাম এখন ভাঙনের হুমকিতে পড়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। মাদারীপুরের কালকিনি উপজেলার 22টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ঝুঁকিপূর্ণ। বছরের পর বছর এসব বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিকভাবে এই ব্যাপারে জানালেও কোনো সুরাহা হয়নি। আর জনপ্রতিনিধিদের দাবি, এ অবস্থায় দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয়ের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকুনের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। 1996 সালে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের 175 নম্বর নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার 16 বছর পর 2013 সালে এমপিওভুক্ত হয় এটি। গত 2 বছর ধরে বিদ্যালয় ভবনটির বিভিন্ন স্থানে দেখা দেয় ফাটল। একই অবস্থা পাশের 118 নম্বর একতা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে পাশের একটি টিনের ঘরে পাঠদান চলায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। স্কুলে ফাটল দেখা দিচ্ছে, আমরা ক্লাস করতে ভয় পাই। বৃষ্টির কারণে আমরা লেখাপড়া করতে পারি না, কখন আমাদের মাথার উপর ছাদ ভেঙে পড়ে, আমরা ভয়ে থাকি। টিনের চাল দিয়ে জল পড়ে, বই খাতা ভিজে যায়, আমরা লেখাপড়া করতে পারি না। স্কুলের ভবনটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ থাকার কারণে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। বিদ্যালয়ের করুণ অবস্থা উপজেলা শিক্ষা অফিসে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের। শিক্ষা অফিস, ইঞ্জিনিয়ার অফিসে আমি ভবনের ছবি সহ তথ্য দিয়েছি, আশ্বাস দিয়েছে, কিন্তু এখন তো নতুন ভবন আসে নাই। ছাত্রদের পড়াশোনার লেখাপড়া খুবই সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খুব দ্রুতভাবে আমি নতুন ভবনের জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয়ের নাম তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আমাদের যে মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় আশ্বাস দিয়েছেন, আমরা চেষ্টা করতেছি উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির মাধ্যমে যেগুলো জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ খারাপ অবস্থা আছে সেগুলোর রেজলিউশন করে আমাদের পরিকল্পনা উন্নয়ন শাখায় প্রাথমিক শিক্ষা দপ্তরে প্রেরণ করেছি। মাদারীপুরের কালকিনি উপজেলায় 193টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। সিরিয়া ইস্যুতে হিলারির পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় তিনি অভিযোগ করেন, বর্তমান মার্কিন সরকার আইএস নির্মূলের চেয়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতেই বেশি আগ্রহী। ট্রাম্প আরও বলেন, হিলারি নির্বাচিত হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র। এমনকি হিলারি কখনোই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আলোচনাও করতে পারবেন না বলে মন্তব্য ট্রাম্পের। ওবামার স্বাস্থ্যনীতির সমালোচনা করে তিনি প্রতিশ্রুতি দেন, জয়ী হলে সবার উন্নয়নে এতে বেশ কিছু পরিবর্তন আনবেন। এদিকে তাকে সমর্থন দেওয়ার বিষয়ে খোদ রিপাবলিকান দলে মতপার্থক্য দেখা দেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর। সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে বুধবার মুখোমুখি হচ্ছে ভারত। রাঁচিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। 5 ম্যাচ ওয়ানডে সিরিজের 3 ম্যাচ শেষে ভারত এগিয়ে আছে 2-1 ব্যবধানে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে ধোনির দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে তাদের। অন্যদিকে হারলেই সিরিজ হাতছাড়া হবে সফরকারী কিউইদের। সেই হিসেবেই ম্যাচ জিতে সিরিজে ফিরতে চাইবেন তারা। চতুর্থ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না ভারতীয়রা। অন্যদিকে কিউই একাদশে থাকতে পারে পরিবর্তন। অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন গেল ম্যাচে বাজেভাবে আউট হয়েছেন। সিরিজের আগে থেকে ফর্মে নেই উইকেটকিপার ব্যাটসম্যান লুক রঙ্কি, তাই তার পরিবর্তে মাঠে নামতে পারেন বিজে ওয়াটলিং। এছাড়া পিচ স্পিন সহায়ক হলে অ্যান্ডারসনের পরিবর্তে মাঠে নামানো হতে পারে স্পিনিং অলরাউন্ডার অ্যান্টন ডেভচিচকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতালের সংখ্যা কম, আছে ভোগান্তির নানা অভিযোগও। চিকিৎসকদের সহানুভূতির অভাবই কারণ বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যসেবায় নেওয়া আওয়ামী লীগের বিভিন্ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল বিএনপি জামায়াত জোট, বললেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের মানবতার সেবায় কাজ করার আহ্বান। রাজধানী থেকে জাল টাকা চক্র ও অজ্ঞান পার্টির 17 জন আটক, বিপুল পরিমাণ জাল ডলার ও টাকা জব্দ। ঢাকার বাইরেও আছে এদের নেটওয়ার্ক। নিরাপত্তার অজুহাতে রাজধানীর কড়াইল বস্তি থেকে গুলশান বনানী পারাপারের নৌকা বন্ধ, লাখো মানুষের ভোগান্তি। এবং কাতারে ফিফার বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকের মামলার পর হয়রানির শিকার প্রবাসীরা। দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলছেন রাষ্ট্রদূত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।